তার বাচ্চা আর কি পজেস ছিল, সেই বাচ্চাটা রীতিমতো সমস্ত ভগবান, যত ভগবান আছে সবার নাম নিয়ে ফেললো, গীতা পাঠ করে ফেললো, আর হনুমান চালিসা পাঠ করে ফেললো, সব করে ফেললো। সে ইন্টিমেট পর্যন্ত হয়ে গিয়েছিল একটি স্পিরিটের দ্বারা। হ্যাঁ, স্পিরিটের সাথে। যত সময় যাচ্ছে আমাদের পৃথিবীর অবস্থা খুব খারাপ দিকে চলে যাচ্ছে। আমি তারপর 3.5 মাস বিছানায় ছিলাম। আমি হাঁটতে পারিনি সোজা হয়ে 6 মাস। আমি হাঁটতে পারতাম না, কারণ ভাবনাটা খুব ইম্পর্টেন্ট, যে তাকে নিয়ে কি থট প্রসেস আছে এটা ভাবলে বোঝা যায় যে তার নেগেটিভ থট প্রসেস আছে না পজিটিভ থট প্রসেস আছে। হঠাৎ করে চলতি ব্যবসা বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করে সে চাকরিও করতো, তার চাকরিও চলে যায়, সে বিছানায় বেডরিডেন হয়ে যায় এবং ফিনান্সিয়াল একটা হিউজ ক্রাইসিসের মধ্যে পড়ে। আজকে ওয়ার্ল্ড কাপে কোন দেশ জিতবে, অথবা আমাদের যে পারিপার্শ্বিক দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক কেমন আসবে, যুদ্ধ থামবে কিনা, এগুলো বলা সম্ভব? হ্যাঁ, খানিকটা তো ডেফিনেটলি কিছু তো বলা সম্ভব। মানুষের চাকরা কোথায় 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 7টা চাকরা আছে, সেই পজিশনটা জানতে হবে। একমাত্র কোনো স্টোনের এক্সরে রিপোর্ট হয় না, একমাত্র রুদ্রাক্ষর এক্সরে রিপোর্ট হয়। আমি গিয়ে ওই কর্নারগুলোর মধ্যে থেকে যা যা দেখতে পাবো ওটা আপনি দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান গেস্ট হিসেবে আছেন প্রিয়াঙ্কা অধিকারী ম্যাডাম। নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, আপনি বহু বছর ধরে তো বাস্তু এবং তার সঙ্গে ট্যারো কার্ডের কাজ করে আসছেন, প্র্যাকটিস করছেন, এবং বর্তমানে তো আপনি একদম ট্রেন্ডিং যাচ্ছেন। হ্যাঁ, কিছুটা। তো আমাকে একটু বলুন যে আপনার হঠাৎ করে এরকম একটা স্পিরিচুয়াল দিকে আসা কিভাবে? স্পিরিচুয়াল দিকে আসা আমার অনেক ছোটবেলায়, এটা বুঝে আর না বুঝে, তখন বোঝার ব্যাপার নেই যে এটা স্পিরিচুয়াল। আমি ভেতর থেকে যা ফিল করতাম সেটাই করতাম। আর আমার একটা ফ্যামিলিগত মায়ের সাইডে অ্যাস্ট্রোলজি সাইডস আছে, যেটা কেউ জানেই না, আমি কখনো কাউকে বলিনি। অ্যাস্ট্রোলজি সাইডস আছে, তো আমার একটা ইন্টারেস্ট ছিল, হয়তো জেনেটিক্যালি ইন্টারেস্ট হয়েছিল বা কিছু। তো অ্যাস্ট্রোলজি সাইডটা ইন্টারেস্ট থাকার জন্য আমি অনেক রিসার্চ করেছিলাম অ্যাস্ট্রোলজি নিয়ে। তো অ্যাস্ট্রোলজি জিনিসটার থেকে এখন যেটা ট্যারো রিডিং আমি যেটা করি, সেটার জায়গাটা আমার কাছে বেশি বেনিফিটেড মনে হয়েছিল, যে অ্যাস্ট্রোলজির থেকে ট্যারো রিডিংটা বেশি বেনিফিটেড মানুষের জন্য, সার্ভ করার জন্য মানুষকে। সেটা বেশি বেনিফিটেড এই জন্য, আমি কারণটাও একটু ছোট্ট করে বলে দিই। এই জন্য বেনিফিটেড কারণ অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র তার অবস্থান অনেক কথা বলে, কিন্তু মানুষ না এখন যে ধরনের জীবন কাটাচ্ছে খুব ফাস্ট। তো আমার একটা ফাস্ট ডিসিশন চাই, ফার্স্ট কিছু জানতে চাই। কাল আমার এক্সাম, আমি কি এক্সামটা ভালো পরীক্ষা দিতে পারবো, আমি কি পাস করতে পারবো, বা কাল আমার একটা ইন্টারভিউ আছে, আমার ইন্টারভিউটা কেমন যাবে, ইন্টারভিউটা কি আমি ক্র্যাক করতে পারবো। এইটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কখন যাবে, তার গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কী বলবে একটা স্টোন পড়ো, সেই অনুযায়ী কী কাজ হবে। এই কাজটা আমার মনে একটু লং টাইমের জন্য। কিন্তু ট্যারো রিডিং না ইনস্ট্যান্ট আপনাকে বলে দেবে না কালকের ইন্টারভিউটা তোমার জন্য হবে না, বা না হলে তুমি এটা করে যাও, এই রেমেডিটা করে যাও, তোমার ইন্টারভিউটা একটু বেটার হয়ে যাবে, বা ভালো হবে, বা পরীক্ষাটা তোমার ভালো হবে, বা সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কি করা উচিত, এই ধরনের গাইডেন্সটা ট্যারো দেয়। তো ওই ইন্টারেস্ট আমার সেই জন্য ট্যারোর প্রতি জাগে, তাই জন্য আমি ট্যারোটা শিখি। তারপর ধীরে ধীরে আমি বাস্তু শিখি, এবং ট্যারো বাস্তুর মাঝখানে আমি নিজে একটা ব্যালেন্স করে, এটা আমার মতন করে আমি কাজ যেহেতু করি, আমি ট্যারো রিডার যারা, তারা হিলিং করে, তারা অ্যাঞ্জেল থেরাপি করে, যারা ট্যারো রিডার তারা অনেক অনেক রকম প্রসেসে স্পেল করে, এগুলো করে তারা রেমেডিস দেয়। বাট আমার রেমেডিস এখানের মধ্যে একটাও আমি করি না, আমি অন্যভাবে রেমেডিস করি। আমি যখন ট্যারো রিডিংটা পড়াশোনা শুরু করি, যেহেতু আমার অ্যাস্ট্রোলজি নলেজ ছিল, আমি নিজে দীক্ষিত, মা কালীর দীক্ষিত, আমার গুরু আছে, আমি নিজে যেহেতু এই দশ মহা অবতারের একটা পার্ট, মা কালীর পুজো করি, এই স্পিরিচুয়াল সাইডটা আমার ছোটোর থেকে রয়েছে। তো সেই জন্য আমার রেমেডিস প্রসেসটা আলাদা। সেটা কীভাবে হয়েছে আমি আস্তে আস্তে বলবো আপনাকে, কিন্তু প্রসেসটা আমার আলাদা। আচ্ছা, এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে ট্যারো কার্ড রিডিং এটা কি জাস্ট রিডার যেটা বললো সেটাই মেনে নেওয়াটা এবং এটাই যুক্তিসঙ্গত, নাকি এর মধ্যে স্পিরিচুয়াল দিক আদৌ আছে? আমি তো বিশ্বাস করি পুরোটাই স্পিরিচুয়াল, কারণ ট্যারো রিডিংটা রিডার কি বললো সেটা মেনে কেন আপনি নেবেন। ধরুন আমি একটা কিছু আপনার সম্বন্ধে রিড করলাম, করে আপনাকে আমি বললাম আপনার কি কিছুদিন আগে সময়টা এরকম যাচ্ছিল, আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি যদি রিলেট করেন হ্যাঁ আমার তো গেছে, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমার তো গেছে প্রিয়াঙ্কা, আমার তো এই ঘটনাটা ঘটেছে। আমি তখন আপনাকে বলে দিলাম এটা ঘটেছে, তাহলে ইন ফিউচার এখন এটা চলছে, এখান থেকে ওভারকাম করে আপনার এই পজিশনে আপনি পৌঁছাতে পারবেন, বা এখন খুব ভালো চলছে, এইটা কিন্তু থাকবে না, আপনি একটা প্রবলেমে পড়তে পারেন, ব্যাকস্টেপিং হতে পারে, এই প্রবলেমগুলো ফেস হতে পারে। বা সে জিজ্ঞেস করলো টাইম লাইন, যে আমাকে একটা টাইম লাইন দাও, আমি কতদিনের মধ্যে এই ঘটনায় পড়বো, তখন সেটা আমি টাইম লাইনটাকে দিয়ে দিই।
আচ্ছা, এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই প্রেডিকশনের জন্য কি যে মানুষ আসছে তার কি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যেমন জন্মের টাইম লাগে, প্লেস লাগে, এগুলো কি ট্যারোর ক্ষেত্রে লাগে? না, ট্যারোর ক্ষেত্রে শুধু জন্ম তারিখটা লাগে, সঠিক তারিখটা লাগে। অনেকেরই আছে সঠিক তারিখ আলাদা, চাকরি সূত্রে প্যান আধারের নাম্বারটা আলাদা, Document ওইটা আলাদা। আমার চাই না, আমার অরিজিনালটা চাই। ফুল নেম অ্যান্ড অরিজিনাল ডেট অফ বার্থ লাগে। এবার অনেক ক্ষেত্রে আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্টস আছে যারা অনেক বয়স্ক, ডেট অফ বার্থ জানে না, তারা কি তাহলে ট্যারো রিডিং করবে না? তো সেক্ষেত্রে তখন আমি অন্য প্রসেসে দেখি, ডেট অফ বার্থ না থাকলেও দেখা যায়, অন্য প্রসেসে দেখা যায়। বাট আমি বলবো যে ডেট অফ বার্থ থাকলে আমি যতটা স্যাটিসফাই করতে পারবো, হয়তো প্লেস দিয়ে আমি অতটা স্যাটিসফাই করতে পারবো না, তাও আমার মানে কাজ যে 100% ভুল হবে সেটাও নয়, 100% কাজে লাগবে না আপনার আমার রেমেডি সেটাও নয়, কিন্তু ডেট অফ বার্থ যে পার্টিকুলার মানুষটাকে ইন্ডিকেট করছে সেই মানুষটার জন্য তখন অন্য জিনিস আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, তখন ওটা 90 মানে 90% 10% ডিফারেন্স, 80% 20% ডিফারেন্সে চলে যায় আর কি। ফাইন। ট্যারো রিডিং এর ক্ষেত্রে ম্যাজিক প্রেডিকশন কিছু করা সম্ভব? ম্যাজিক প্রেডিকশনটা কি? মানে একদম তোমার লটারি লাগবেই কালকে, এই যে কোনো প্রেডিকশনই, যে কোনো যত ভালো ট্যারো রিডারই হোক, কেউ বলতে পারে না আমি 100% কাজ করতে পারি। সে হয়তো 100%ই কাজ করে, তার হয়তো সমস্ত কাজ মেলে, সমস্ত কথা মেলে। তা ক্ষেত্রেও কিন্তু মানুষের ভাগ্য, মানুষের সময়, জীবন এমন না, ওটাকে বলা যায় না যে আমি একদম 100% সব করে দেবো। ওটা 70-30, 80-20 রেশিওর একটা ব্যাপার থাকে। এবার আমি দেখতে পাচ্ছি লটারি তার লাগবে, অনেক কিছুই তার লাগতে পারে, অনেক কিছুই তার হতে পারে, কিন্তু তারও কিছু জীবনের হয়তো কিছু ঘাটতি আছে, বা কোনো হয়তো আমি রিচুয়ালস বলেছি সেটা প্রপারলি করেনি, বা নিজস্ব লাইফের কিছু চেঞ্জেসের জন্য হয়তো নাও লাগতে পারে। আর লটারি এটা তো একটা সত্যি মানে লটারির মতন ব্যাপার, তো ওইটা সবসময় এরকম 100% অ্যাকুরেসিতে বলা ডিফিকাল্ট। অ্যাটলিস্ট ঠিক আছে আমি ব্যক্তি বিশেষে গেলাম না, দেশেরও কি ট্যারো রিডিং করা সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি। দেশ, ব্যক্তি, কোন স্থান, কোন যে স্থানের আজকে এনার্জি। আজকে ওয়ার্ল্ড কাপে কোন দেশ জিতবে, হ্যাঁ, অথবা আমাদের যে পারিপার্শ্বিক দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক কেমন আসবে, থাকবে, যুদ্ধ থামবে কিনা, এগুলো বলা সম্ভব? হ্যাঁ, খানিকটা তো ডেফিনেটলি কিছু তো বলা সম্ভব, কিন্তু যেহেতু স্পেসিফিক নয়, আমি স্পেসিফিক নয় এই কারণে বলছি, আমি ধরুন বলে দিলাম যে যেরকম এখন ট্রাম্প একটা অ্যাটাক করেছে, আমরা সবাই জানি, তুলে নিয়ে গেছে, তো এইটা কি হবে? এবার এটা আমি ইন জেনারেল দুটো কান্ট্রির মধ্যে দেখে নিলাম, বা ট্রাম্পের এনার্জি দিয়ে দেখে নিলাম, আমি গুগল থেকে ডেট অফ বার্থ বার করে চেক আউট করে নিলাম, কিন্তু ট্রাম্পের তো একা মাথাটা চলে না, ওখানে আরও কিছু মাথা আছে যারা মিলে ট্রাম্পকে কিছু বুদ্ধি দিচ্ছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন রকমের অ্যাপ্লাই বুদ্ধি অন্যভাবে পাচ্ছে বা এনার্জিস যাচ্ছে, তো সেইগুলো অনেক সময় ডিস্ট্র্যাক্ট করে ওই কাজটাকে। কিন্তু ইন জেনারেল একটা প্রেডিকশন দেওয়া যায়, কোনো স্থানের এনার্জি প্রেডিকশন দেওয়া যায়, যে যেরকম আমি বলতে পারি যত সময় যাচ্ছে আমাদের পৃথিবীর অবস্থা খুব খারাপ দিকে চলে যাচ্ছে, তো এই ধরনের কোনো স্থানের প্রেডিকশন, বা আপনার এই যে স্টুডিওর প্রেডিকশন, এই স্টুডিওর এনার্জিজ এখন কেমন আছে, হয়তো আগে ভালো ছিল এখন একটু খারাপ আছে, বা আগে খারাপ ছিল এখন খুব ভালো আছে, যে কোনোই হতে পারে, এনার্জিস কী লেভেলে আছে, তার ফ্রিকোয়েন্সি কী লেভেল আছে, এগুলো বলা যায়। ফাইন। এবার একটা জিনিস বলুন, আমরা তো জানি এই 2026-এই আমাদের এখানকার ইলেকশন আছে, তো সেইটা আপনি কোনো সময় প্রেডিক্ট করে দেখেছেন? না, আমি প্রেডিক্ট করে দেখিনি, কারণ প্রেডিক্ট করে দেখলে পরে আমি তো কাউকে না কাউকে শেয়ার করেই ফেলবো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি তো নিজের মনে রাখবো না, কোনো ফ্রেন্ড সার্কেলে হোক, ক্লোজ ফ্রেন্ডস হোক, আমি বলেই ফেলবো যে আমি দেখছিলাম কালকে রাতে এটা হতে পারে। ওটা যে কি ভয়ঙ্কর কন্ট্রোভার্সির জায়গায় যেতে পারে আমি জানি, আর পলিটিক্যাল সাইডস আমি মানে ওই খুব একটা চেষ্টা করি না দেখার, যে পলিটিক্যালি কি হবে না হবে, যা হবে হবে, মানুষ যা মতামত দেবে আমি দেখিও না। ফাইন। আচ্ছা, আমার যারা বিবাহের দিকে এগোচ্ছে, তো তারা তো ম্যাচ মেকিং অ্যাস্ট্রোলজির মাধ্যমে একটা ক্যালকুলেশন আছে তার, তো সেই ক্ষেত্রে সেটা কি ট্যারো দিয়েও করা সম্ভব? হ্যাঁ, ট্যারো দিয়ে ম্যাচ মেকিং করা যায়, আমি ট্যারো ছাড়াও ম্যাচ মেকিং করে দিই। অ্যাস্ট্রোলজির একটা পার্ট আমি কিছুটা জানি, আমি অ্যাস্ট্রোলজি জানি না, আমি একদম স্বীকার করছি আমি অ্যাস্ট্রোলজি জানি না, কিন্তু কিছুটা পার্ট আমি জানি। ঠিক কিছুটা পার্টের মধ্যে যদি অনেস্ট কনফেশন হয়ে থাকে আমার, সেই কনফেশনটা এরকম যে ঠিক যেরকম অ্যাস্ট্রোলজাররা আজকে ল্যাপটপ খুলে লিগাল লাইসেন্স সফটওয়্যারের মধ্যে আপনার জন্ম সময়, স্থান, ডেট অফ বার্থ মেরে বার করে দেবে, আমার কাছে লিগাল লাইসেন্স সফটওয়্যার আছে, আমিও সেভাবে বার করে দেবো, মানে ওখানে আমার কোনো কারুকার্য নেই, হিসাব শুধু ইনপুটটা দিলেই হলো, ইনপুটটা দিলেই সফটওয়্যার বলে দেয়, তো ওইটা আমি বার করে দিই, এবং কিছু প্রেডিকশন আমি ওখান থেকে বার করে দিই, কিন্তু আমি অ্যাস্ট্রোলজি যেহেতু করি না, আমি কাউকে আলাদা করে কিছু প্রেডিকশন দিই না ওখান থেকে। আরেকটা যেটা ম্যাচ মেকিংয়ের জন্য আমি অ্যাপ্লাই করি, আমার প্রচুর বিবাহিত
মানে অবিবাহিত মানুষ যারা বিয়ে করতে চাইছে, বিয়ের পার্টনার খুঁজছে বা পার্টনার পেয়েছে, তাকে বিয়ে করতে পারে কিনা, এরকম ক্লায়েন্টস আছে। তো তাদের আমি যেটা করি, প্রথমত নিউমোলজিটা চেক করি, তার জন্ম তারিখ এবং পার্টনারের জন্ম তারিখ। সেই নিউমোলজি অনুযায়ী প্রথম দেখি যে ম্যাচ করছে কিনা, কারণ আমি নিউমোলজি কিছুটা কাজ করি, আমার নিজের নামটাও নিউমোলজি অনুযায়ী করা, সেটা চেক করি। চেক করার পর আমি ট্যারোতে তার এনার্জি চেক করি, আফটার ম্যারেজ লাইফ কেমন থাকবে চেক করি, তার বিবাহিত জীবনে শুধু তার হাজব্যান্ডকে নিয়ে তো না, তার পরিবারের লোকজন, সেইটা চেক করি। তারপর আমি ওই প্রেডিকশন 36 গুণের মধ্যে কটা গুণ মিলছে সেটা চেক করি। ফাইন। কোনো মানুষ যদি আপনার কাছে আসে কোনো ক্লায়েন্ট হিসেবে, তো তার কি মানে সে ব্যক্তি হিসেবে কেমন, সেটাও কি ট্যারো রিডিং এর মাধ্যমে বার করে দেওয়া সম্ভব? জিজ্ঞেস করে অনেকে, মানুষ তো নিজেরটা বলে না আমি ব্যক্তি কেমন দেখে দিন, কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি ওনার অমুক একজন ব্যক্তির সাথে আলাপ হয়েছে, কথা বলছি, তো আমার তো তার ছবি দেখালেও কি আপনি বলে দিতে পারবেন? ছবি অনেকে আমাকে পাঠায়, আমার ছবি যে খুব কাজে লাগে সেটা বলবো না, হ্যাঁ অভিজ্ঞতা অনুযায়ী ছবিটা দেখলে আমি অনেক কিছু অ্যাজাম্পস করতে পারি, বাট আই এম নট ফেস রিডার। তো আমি ওই মানুষের এনার্জি কেমন, তার থট প্রসেস কেমন, সে এখন তাকে নিয়ে কি ভাবছে, কারণ ভাবনাটা খুব ইম্পর্টেন্ট, যে তাকে নিয়ে কি থট প্রসেস আছে, এটা ভাবলে বোঝা যায় তার নেগেটিভ থট প্রসেস আছে না পজিটিভ থট প্রসেস আছে, এবং সেই মানুষটা কেমন, সেটা পুরোটাই ওই ট্যারো দিয়ে দেখতে পাওয়া যায়। ফাইন। এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনি যেহেতু এতদিন ধরে ট্যারো রিডিং করছেন, আপনার কাছে তো বহু ইন্টারেস্টিং কেস এসছে, মানে যেগুলো আপনার পুরো চোখের রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে, তো সেরকম একটা ইনসিডেন্ট যদি আমার সঙ্গে শেয়ার করেন। ইনসিডেন্ট বলতে রাতের ঘুম কেড়ে নেওয়ার বলতে, আমি নিজে 3.5 মাস বিছানায় পড়েছিলাম। আচ্ছা। মানে আমার ক্লোজ কিছু ক্লায়েন্টস আছে, তারা জানে এটা, আমি 3.5 মাস বিছানায় ছিলাম। একটি ক্লায়েন্ট ছিল, তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু তিনি বিয়ে করেছেন হিন্দু ধর্মে, সনাতন ধর্মের একটি মেয়েকে, এবং তিনি নিজেও খুব বিশ্বাস করে, মানে এরকম না যে মানে রেসিস্ট নয় আর কি, খুবই লিবারেল, তিনি নিজেও পুজো টুজো করেন, সবই করেন। তা আমার কাছে তিনি এসেছিলেন, তার কারণ হচ্ছে তার হঠাৎ করে চলতি ব্যবসা বন্ধ হয়ে যায়, এবং হঠাৎ করে সে চাকরিও করতো, তার চাকরিও চলে যায়, সে বিছানায় বেডরিডেন হয়ে যায়, এবং ফিনান্সিয়াল একটা হিউজ ক্রাইসিসের মধ্যে পড়ে, এবং তার জীবনে যত যত খারাপ জিনিস হতে পারে সব হচ্ছে, বাড়িতে তন্ত্র হচ্ছে, হ্যানা হচ্ছে, তেনা হচ্ছে, অনেক কিছু। তো আমি সবটা শুনেছিলাম, আমি যেহেতু তান্ত্রিক নই, আমি তন্ত্র করি না, তা আমার এগুলো নিয়ে শুনে বা ইয়ে করে কোনো লাভ নেই, বাট আমার তরফ থেকে আমি যতটুকু প্রোভাইড করা সম্ভব সেই প্রোভাইডটা আমি তাকে করেছিলাম। তো প্রোভাইডটা করার পর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, জানা যায়, আমি বলেও ছিলাম তাকে যে আমি বলতে খুব ভয় পেয়েছিলাম, এবং আমি ফোন করে বলেছিলাম যে আমি তো বলে তো দেবো, এখন তার পরের ঘটনাটা খুব সাংঘাতিক, কারণ এই পুরো ঘটনার পিছনে যে হাত ছিল সে হচ্ছে ওই ভদ্রলোকের ওয়াইফের। আচ্ছা। এবং আমি তখন তাকে বলতে শুরু করি, সে তখন ভাবতে শুরু করে ব্যাক ক্যালকুলেশনে, সে যখন প্রেম করতো তখন তার জীবনটা কিভাবে কেটেছে, প্রেম করার সময়, রিলেশনশিপে থাকার সময় যখন সে দেখা করতো তখনই তার কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতো, কিছু না কিছু ক্ষতি হতো। এবার যেহেতু একসাথে থাকতো না, অতটা হিউজ চেঞ্জেস হয়নি, আফটার ম্যারেজ পুরোটা আপসাইড ডাউন হয়ে যায়, চেঞ্জেস হয়ে যায়, এবং এই চেঞ্জেসটা ওনার ওয়াইফের থেকে যে হচ্ছে এটা উনি বিশ্বাস করতে বাধ্য হলেও ওনার উপায় ছিল না। উনি ওনার ওয়াইফকে শেয়ার করে জিনিসটা, যে তোমার জন্য হচ্ছে, কি করবে না করবে। ওনার ওয়াইফ বলে আমি চলে যাচ্ছি, বাট চলে না গিয়ে ফিরে এসে প্রচুর ঝামেলা করে, আমাকে ফোন করে ঝামেলা করে। ইউ ক্যানট ইম্যাজিন, যেদিন ওই ঘটনাটা ঘটে ওনার ওয়াইফ বলে আমি চলে যাচ্ছি বলে অ্যাকচুয়ালি চলে যায় না, টেস্ট করার জন্য ফিরে এসে, এবং একটা হিউজ ঝামেলা সৃষ্টি হয়, কারণ আমি ওনার ওয়াইফের নামেই আঙুল তুলে ফেলেছি। আমি তারপর 3.5 মাস বিছানায় ছিলাম, আমি হাঁটতে পারিনি সোজা হয়ে 6 মাস, আমি হাঁটতে পারতাম না, বিছানা থেকে উঠে সোজা হয়ে হাঁটতে পারতাম না, আমাকে দাঁড়িয়ে থাকতে হতো, ভর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো, এবং আমার সারা মুখে, আমার এখনও আছে গায়ে, সেটা দেখানো সম্ভব না, আমার সারা মুখে পোড়া বানের দাগ ছিল, সারা শরীরে পোড়া বানের দাগ ছিল, এখনও সেই দাগ আছে আমার গায়ে। তার মানে বান মারাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণভাবে বিশ্বাস করি, আমি করি না ঠিক কথা, কিন্তু আমি বিশ্বাস করি। হয়তো আমি আমার আরাধ্যা যিনি মা কালী, স্বয়ং তার দয়ায়, আমার গুরুদেবের দয়ায় উঠে দাঁড়িয়েছি, আমার উঠে দাঁড়ানোর হয়তো কথাই ছিল না। আমি 3.5 মাস ভুক্তভোগী। তো আপনি যখন মানে এই সময়টা কাটিয়ে এসেছেন, সেহেতু আমার দর্শকদের জন্য যদি আপনি কিছু টিপস দেন, যে এগুলো থেকে নিজেকে একটু সেফগার্ড রাখার কোনো টিপস? হ্যাঁ, একটা সেফগার্ড আমি অনেককে এই সাজেশনটা দিই, অনেক ক্ষেত্রে আমি নিজেও এটাই অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে নিজের শরীর বন্ধন করা। নিজের শরীর যদি বন্ধন করা যায় তাহলে পরে অনেক সেফগার্ড
থাকা যায়। এবার আপনি বলবেন শরীর বন্ধন তো তান্ত্রিকরা করে বা ইয়েরা করে, আমি কি করে শরীর বন্ধন? ভেরি ভেরি ইজি, প্রত্যেকটা মানুষ নিজের শরীর বন্ধন করতে পারে। গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে নিন যেখানে মানুষের চাকরা কোথায় 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 7টা চাকরা আছে, সেই পজিশনটা জানতে হবে। এখানে 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 7টা চাকরা থাকে। ওই পজিশনটা আপনাকে গুগল থেকে ছবিটা বার করে নিতে হবে। যখন আপনি নিজের বডি গার্ড করার চেষ্টা করছেন, বন্ধন করার চেষ্টা করছেন কোনো জিনিস থেকে, তখন আপনি যাকে ভালোবাসেন, যেই দেবতাকে ভালোবাসেন, যার পুজো করেন, তার নাম নিয়ে প্রত্যেকটা যে চাকরার জায়গা রয়েছে ওই জায়গাটাকে আপনাকে ফিল করতে হবে, ইমাজিন করতে হবে একটা ফায়ার রিং আপনার শরীরের চারদিক থেকে ওই চাকরাকে প্রোটেক্ট করছে। এইটা আপনার প্রত্যেকটা 7টা চাকরার জন্য করতে হবে। ওই ফায়ারিং প্রোটেকশনটা আপনার এটা কতক্ষণ করতে হবে? কতক্ষণ না, আপনি জাস্ট আপনার ঠাকুরের নাম নিয়ে ওই প্রোটেকশনগুলো ভাবতে 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 নিচ থেকে ওপর অব্দি উঠবেন। স্টার্টটা নিচ থেকে হয়, নিচ থেকে ওপর অব্দি ফায়ারিংটা আপনি ইমাজিন করে ঠাকুরের নাম নিয়ে, যে তুমি আমায় প্রোটেক্ট করো। যেই ঠাকুর, আমি মা কালীকে পুজো করি, আমি মা কালীর নামে করি, যে মা কালী আমার, যে মহাদেব করে মহাদেব করবে, যে লোকনাথ বাবা করে লোকনাথ বাবা করে, যে যেই ভগবানকে ভালোবাসে তার নাম নিয়ে ওই ফায়ারিংটা ইমাজিন করতে হবে, এখান থেকে আমায় প্রোটেক্ট করো। এটাও শরীর বন্ধন হয়ে যায়। তারপর অনেক কিছু চেষ্টা করলেও ইম্প্যাক্ট অতটা পড়বে না। আচ্ছা, মানে অনেকটা শিল্ডের কাজ করবে। অনেক শিল্ড কাজ করে। বাহ। আচ্ছা, এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে কোনো সময় কোনো প্যারানর্মাল কিছুর অভিজ্ঞতা হয়েছে? প্যারানর্মাল অভিজ্ঞতা হয়েছে, ভয়ঙ্কর ভাবে হয়েছে। সেই স্টোরিটা একটুখানি মানুষের বিশ্বাসযোগ্য হয়তো হবে না, কিন্তু এটা ট্রু। আমি নিজের চোখে দেখেছি যে তান্ত্রিক এসেছিলেন, আমিও গিয়েছিলাম, একই দিনে পৌঁছেছিলাম। উনি ওনার কাজ করতে, আমি আমার কাজ করতে গিয়েছিলাম। গিয়ে আমি যেটা স্টান্ট, আমি ওইভাবে ভেবে যাইনি বিষয়টা। একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য যে আমার যে ক্লায়েন্ট ছিল তার বাচ্চা আর কি মানে পজেসড ছিল, সেই বাচ্চাটা রীতিমতো সমস্ত ভগবান, যত ভগবান আছে সবার নাম নিয়ে ফেললো, গীতা পাঠ করে ফেললো, আর হনুমান চালিসা পাঠ করে ফেললো, সব করে ফেললো। যে কি করবি, কোনটা দিয়ে আমাকে করবি বল, আমি সব তোকেই শোনাচ্ছি। সে সব করে ফেললো এবং আমি তারপর ওখান থেকে বেরিয়ে আসি। সেটা একটা মানে অবাক করা ঘটনা। এবং ডুয়েল ভয়েসে সিনেমার মতো গল্পটা শুনতে লাগলো, এটা বাস্তব আমার নিজের চোখে দেখা ডুয়েল ভয়েসে কথা। এবং যে ধরেছিল সে একটি অনেক বয়স্ক ছেলে, মানে অনেক বয়স্ক, ও তো বাচ্চা যার কথা আমি বলছি, তাকে সে পজেসড হয়েছিল একটি 38-40-এর একটি ছেলের দ্বারা পজেসড ছিল। আর সত্যি কথা বলতে এই ঘটনা ছাড়াও আমার জীবন আরেকটি ক্লায়েন্ট আছে, আমি জানি না, আমি তো নাম তো অবশ্যই বলছি না, সে রাগ করবে কিনা। সে ইন্টিমেট পর্যন্ত হয়ে গিয়েছিল একটি স্পিরিটের দ্বারা, হ্যাঁ স্পিরিটের সাথে, এবং সে তাকে ধাওয়া করে বেড়ায়, তার বিয়ে ভেঙে যায় এবং এখনও সে বিয়ে করার চেষ্টা করছে। এমন কিচ্ছু বয়স না, সেটা হওয়াটাও একটু দুষ্কর। ওর লাইফটা অনেকটা হেল হয়ে যায়, অনেক হেল হয়ে যায়। 2-4 বার তার সাথে ইন্টিমেট হয় এবং সে আবার চলে গেছিলো সেইটা স্পিরিটটা, বাট সে হঠাৎ করে আবার রিয়েলাইজ করতে শুরু করে একটা সময়ের পরে যে সে আছে, সে এক্সিস্ট করছে। তো এরকম ঘটনা। এই ক্লায়েন্টটি কি ছেলে? না, এই ক্লায়েন্টটি মেয়ে। আচ্ছা। যে স্পিরিট সে ছেলে, এবং স্পিরিটটাকেও দেখতে পেত। এটা কতদিন ধরে চলছিল? বছর 10 ধরে তো এই ঘটনা চলছেই। ওকে। সেখান থেকে আমার দ্বারা বার করা এটা ইটস নেক্সট টু ইম্পসিবল। আমি কিছু প্রসেস ওকে বলেছি করার জন্য, কিন্তু আমি জানি না মানে সেটা সত্যি চলে যাবে না থেকে যাবে। আমি তান্ত্রিক যেহেতু নই, আমি বলেই দিই, মানে এটা আমার কাছে তো তাকে তো ঠকিয়ে বা তার ক্ষতি করে আমার লাভ নেই। আমি বলেই দিই যে মানে আমার এইটা তোমাকে বললাম, এটা করে যদি উপকার হয়ে গেল, আদারওয়াইজ তোমাকে ভাবতে হবে, মানে অন্য কোনো পথ নিতে হবে আর কি। আমার কাছে এরকম কোনো উপায় নেই। ফাইন। আচ্ছা, এবারে খুব একটা ট্রেন্ডিং টপিক নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো, সেটা হচ্ছে মানি অ্যাট্রাকশন। এটা তো এখন খুব একটা ট্রেন্ড চলছে, তো সেই বিষয়ে আপনি যদি কিছু টিপস দেন আমার বন্ধুদের। মানি অ্যাট্রাকশনের বিষয়টা ট্রেন্ডিং না, মানি অ্যাট্রাকশন, মানি কার চাই না, প্রথম থেকেই ছিল। হ্যাঁ, ডে 1 থেকে সবার চাই মানি, এখনকার সময় আরো বেশি চাই। তো মানি অ্যাট্রাকশনের জন্য যেটা খুব নর্মাল রেগুলার লাইফে করা যায়, সেটা হচ্ছে সিনামন। আপনার একটা মানি ব্যাগে সিনামন রাখতে পারেন, 3টে লবঙ্গ ফুল সমেত রাখতে পারেন, 2-3 টুকরো কর্পূর রাখতে পারেন। এটা মানি ব্যাগে আপনি রেখে দিতে পারেন। মানে এটা কি কোনো পুটলির মধ্যে ভরে নাকি এমনি রেখে দিতে পারেন? কোনো চেন থাকলে চেনের মধ্যে ঢুকিয়ে আপনি রেখে দিলেন। আচ্ছা, আরেকটা যেটা হয়, শুক্রবার দিনকে একটা যে কোনো টাকা নোট, 10 টাকা হোক 500 টাকা হোক, মানে 10 থেকে 500 এনি নোট যেটা আপনি খরচ করবেন না, সেরকম একটা নোট
আপনি যে পারফিউমটা ইউজ করেন দূর থেকে পারফিউমটা 3টে স্প্রে মারবেন, মেরে নোটটাকে আপনার দিকে ফোল্ড করবেন, করে ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে দেবেন। শুক্রবার দিন করতে হয়। আর এই নোটটা কোনোদিনও খরচ করলে চলবে না, সেটা করলে মানি আসে। এটা ছাড়া আরো 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 অনেক জিনিসপত্র আছে যেগুলো করলে মানি আসে। তো মানি আসার আমি একটু ছোট্ট একটা ঘটনা বলে দিই, সেটা হচ্ছে মানি তো সবাই চাইছে। আমি চাই আমার মাসে 5 লাখ টাকা ইনকাম হোক, আপনি চান আপনার মাসে 10 লাখ টাকা ইনকাম হোক। তো এটার চাওয়ার কারোর লিমিট নেই, কিন্তু আপনারও একটা ইনকাম করার লিমিটেশন ভগবান করে দিয়েছে ভাগ্যে, আমারও একটা লিমিটেশন করে দিয়েছে ভগবান ভাগ্যে। আপনার পয়সা কিভাবে আপনার কোথা থেকে আসবে এটা আপনার ওপর, আমার পয়সা কিভাবে কোথা থেকে এটা আমার ওপর। তখন সেই অ্যাট্রাকশনের মানি অ্যাট্রাকশনের রেমেডি আর রিচুয়ালস দুটোই আলাদা হয়ে যায়। আচ্ছা, তা সবার জন্য সেম না, এটা জেনারেল সবাই করতে পারে, তাতে ব্যালেন্স থাকে, পয়সার ব্যালেন্স থাকে। কিন্তু যদি কেউ বলে যে আমার এইটা স্পেসিফিক্যালি চাই, তখন স্পেসিফিক্যালি তার কাজ করতে হয়। ফাইন। রুদ্রাক্ষ কতটা মানুষকে হেল্প করে? রুদ্রাক্ষ মানুষকে সব রকম ভাবে হেল্প করে, কিন্তু রুদ্রাক্ষর একটা সাইডস আছে। এবার এটা কেউ যা মানে বলতে পারে কমেন্টে এসে হ্যাঁ কোনো নেগেটিভ সাইড, আমি নেগেটিভ সাইড বলছি না। সব রুদ্রাক্ষ সবার স্যুট করে না। জেনে পড়তে হবে যে আমাকে কতমুখী রুদ্রাক্ষ পড়তে হবে, এটা জেনে পড়তে হবে। আমার কাছে রুদ্রাক্ষ আছে, হাতে আছে, গলায় আছে, আমি রুদ্রাক্ষ পড়ি। এটা কিন্তু আমি জেনেই তারপর ধারণ করেছি, এটা নয় যে না জেনে ধারণ করেছি। যা খুশি রুদ্রাক্ষ পড়ে ফেললেই হলো না, তাকে সম্মানও দিতে হবে। পড়ার নিয়ম আছে, সেই নিয়মে পড়তে হবে এবং প্রত্যেক দিন তার নিয়ম মেনে তার পুজো করে তাকে রাখতে হবে, কারণ রুদ্রাক্ষ জীবন্ত। তো রুদ্রাক্ষ প্রমাণ পান জীবন্ত এই কারণে আমি বলছি, রুদ্রাক্ষর এক্সরে রিপোর্ট করা যায়। একমাত্র কোনো স্টোনের এক্সরে রিপোর্ট হয় না, একমাত্র রুদ্রাক্ষর এক্সরে রিপোর্ট হয়। রুদ্রাক্ষর এক্সরে রিপোর্টের ভেতরে রুদ্রাক্ষর যে বীজ সেটা জীবন্ত থাকে। আপনি হাতে পড়েছেন মানে বীজটা মরে যায়নি, বা গলায় পড়েছেন বীজটা মরে যায়নি। গাছের বীজ তো মরে যাবে, আপনি যদি রেখে দেন ঘরে কিছু সময়ের পর তো বীজটা মরে যাবে। তো রুদ্রাক্ষকে ওই জন্য বলা হয় যে জীবন্ত। তো বীজটা যেহেতু জীবন্ত থাকে ভেতরে, এক্সরে রিপোর্টে দেখা যায়। এখন বাজারে তো সেসব কে কতটা প্রোভাইড করে এটা একটা বড় ব্যাপার, বাট এটা রিয়েলিটি যে এক্সরে রিপোর্টে দেখা যায়। তো সেই জন্য তাকেও সাধনাটাও তার মতন করে করতে হয়। শুধু জেনে নিতে হয় যে আমি কি রুদ্রাক্ষ আমার জন্য তৈরি হয়েছে, বা আমি কোনটা পড়লে আমাকে স্যুট করবে, দ্যাটস ইট। রুদ্রাক্ষ সবাই পড়তে পারে, সব সময় পড়তে পারে। শুধু আমি রুদ্রাক্ষ যেভাবে ইউজ করি এটা আমার পার্সোনাল থট প্রসেস, এটাও অনেকে হয়তো মানে না। আমি ওয়াশরুমে রুদ্রাক্ষ পরে যাই না। আচ্ছা। স্নান রুদ্রাক্ষ পরে করি না, মানে ওয়াশরুমের কোনো কাজে আমি রুদ্রাক্ষ পরে করি না, কারণ রুদ্রাক্ষের জলটা তো আমার পায়ে পড়বে। বা ওয়াশরুমে যাচ্ছি, যে কোনো ভালো কাজ করতে তো আর ওয়াশরুমে যাচ্ছি না, তো সেই সমস্ত কাজ থেকে এটাকে একটু দূরে রাখলেই ভালো। আমি ঠাকুরের কাছে খুলে ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে এসে আমি তারপর পড়ি। এটা আমি মেনে চলি, এটা অনেকে মেনে চলে না। আদারওয়াইজ রুদ্রাক্ষর কোনো ক্ষতি, কোনো নিয়ম নেই। মেয়েদের ক্ষেত্রে মান্থলি পিরিয়ডিক্যাল টাইমে আমি রুদ্রাক্ষ নিজে পড়ে থাকি, আমার মনে হয়নি কখনো আমার কোনো অসুবিধা হচ্ছে। আর শুধু হ্যাঁ আরেকটা জিনিস, আমি কোনো মৃত্যুবাড়ি, শ্মশানঘাট, মর্গ এসব জায়গায় রুদ্রাক্ষটাকে পড়ে যাই। আমি কোনো ক্রিস্টালই পড়ে, আমার হাতে অনেক ক্রিস্টালস আছে, কোনো ক্রিস্টালসই আমি পড়ে যাই। ওকে, আচ্ছা এবার একটু আসবো, সেটা হচ্ছে বাস্তু। তো আপনি তো বাস্তু প্র্যাকটিসও করছেন বহুদিন ধরে। এই আমরা যে আলোচনাটা নিয়ে করছিলাম যে মানি অ্যাট্রাকশন বা ভালো থাকা, তো বহু বাড়ি এরকম কিন্তু শোনা যায় যে এই বাড়িটা কিছুতেই মানে কেউ টিকতে পারে না বেশি দিন, ভাড়াটে এলে চলে যায়। এই ঘটনাগুলো কি আদৌ হয় না, এগুলো মিথ? না 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 না, এগুলো আদৌ হয় না, মানে এটা সত্যি। ইনফ্যাক্ট বাস্তু তো মানে আমি কি বলবো, আমি নিজের বাড়ি থেকে আপনার বাড়ির বাস্তু দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে, বাস্তু দেখার জন্য এবার আমাকে তাহলে ভিজিট কেন করতে হচ্ছে, আপনি প্রশ্ন করেন। তাহলে আপনি তো দেখিয়ে দিলেন ভিজিট, পুরোটাই তো হ্যাঁ মানে বাড়ি থেকে বসেই হয়ে যাবে। বাড়ি থেকে তাহলে কেন ভিজিট করছেন? দুটো তফাৎটা বলি। ট্যারো কার্ডে বাস্তু দেখা যায়। বাস্তু আমার জীবনে ওইভাবেই এসেছে। আমি ট্যারো কার্ডে বাস্তু দেখাটা প্রথম শিখেছিলাম। আচ্ছা, ট্যারো কার্ডে বাস্তু দেখা যায়। আমি কিন্তু বাস্তু দেখতে গেলেও প্রথমে ট্যারো কার্ডেই বাস্তুটা দেখি, তারপর নিজে ভিজিট মানে নিজে ঘুরে বাস্তুটা দেখি। মানে আপনার বাড়ি গেছি, গিয়ে আমি এরকম কোনো জায়গায় বসেছি, বসে আগে প্রথমে ট্যারো কার্ডে আপনার বাস্তু দেখবো, দেখে তারপর পুরো বাড়িটা আমি ভিজিট করবো। এবং দুটো মিলেও যায়? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি মিলে যায়, মিলতে বাধ্য। ওখানে আমার 2-3টে জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই। এক হচ্ছে আমি হেলথ কার্ড দেখি, আমার হেলথ কার্ড, হেলথ রিপোর্ট 100-এ 100% মিলবে, আমি গ্যারান্টি দিতে পারি। যদি বলে না আপনি মেলেনি, এরকমও ক্লায়েন্ট হয়েছে মেলেনিও বলেছে, এরকম নয় যে বলেনি। সে 10 দিন বাদে ফোন করে বলেছে আপনি বলেছিলেন এই প্রবলেম হচ্ছে, আমি তখন ফিল করিনি, এখন রিয়েলাইজ করছি যে হ্যাঁ হচ্ছে। মানে আসছে না, ছিলই, মানে এত তার রেগুলার লাইফে সমস্যাটা ছিল, সে কখনো রিয়েলাইজই করেনি এটা তার সমস্যা ছিল। তো এটাও হয়, কিন্তু মিলতে বাধ্য।
হেলথ কার্ড আর বাস্তুটা আমি এবার আপনাকে বলি বাড়ি থেকে কিভাবে, আপনার বাড়ি গিয়ে কিভাবে। আমি যখন বাড়ি থেকে বাস্তুটা দেখব, আপনার ধরুন নাম, কার নামে জমি আছে বাড়ি আছে সেটা আপনি আমায় বললেন, ডেট অফ বার্থ বললেন, আমি বাস্তু দেখে বলে জিজ্ঞেস করব আপনাকে আপনার এই সাইডে কি আছে, ওই সাইডে কি আছে, এই জায়গাটা কি আছে, ওই জায়গাটা কি আছে। আপনি যদি আমাকে প্রপার ডিরেকশন অনুযায়ী বলে দিতে পারেন, আপনিই বুঝতে পারবেন আমি কেন জিজ্ঞেস করছি। যেখানে যেখানে নেগেটিভ ইম্প্যাক্ট আছে আমি সেই কর্নারগুলোই আপনাকে জিজ্ঞেস করছি। এবার তাহলে বলবেন সামনাসামনি কেন দেখতে আসবেন? সামনাসামনি এই জন্য দেখতে যাব বিকজ আমি গিয়ে ওই কর্নারগুলোর মধ্যে থেকে যা যা দেখতে পাবো ওটা আপনি দেখতে পাচ্ছেন না। ওটাই আমার পড়াশোনা, ওটাই আমার এক্সপার্টিস। এবং সঙ্গে বাস্তুতে খুব ইম্পর্টেন্ট একটা সাইড হচ্ছে ডিগ্রি। কত শুধু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বলে হয় না, একদম। এবং নর্থ ইস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট বলেও ডিরেকশন হয় না। প্রত্যেকটা আমরা মানে অ্যাপের মধ্যে মোবাইলে পাই আর কি কত ডিগ্রি, প্রত্যেকটা জিনিসের ডিগ্রি আছে। কোন ডিগ্রিতে কোন জিনিস থাকলে তবেই আপনি বেনিফিটেড হবেন সেটাই বাস্তুর পড়াশোনা। ওই একটা ম্যাথামেটিক্সের মতো ব্যাপার আর কি। তো ওই ডিগ্রিটা আমাকেই মাপতে হবে গিয়ে, ওটা আমিই মাপতে পারবো এবং আমিই বুঝতে পারবো যে আপনার এই কর্নারটা, ওই কর্নারটা, সেই কর্নারটা যে প্রবলেমগুলো দেখছিলাম আসল প্রবলেমটা কি। এবার আপনার বাড়িতে গিয়ে যে আমি বললাম ট্যারোটা দিয়ে আপনার বাড়ির বাস্তু দেখবো, সেটা কি দেখি, সেটা হচ্ছে আপনার ভূমিতে কোনো দোষ আছে কিনা, আপনার বাড়ির বাস্তুর মধ্যে কোনো দোষ আছে কিনা। দুটো আমি জেনারেলি ভূমির দোষ দেখলে আমি জিজ্ঞেস করি ভূমি উঁচু নিচু বা বেঁকা কিনা। বা আমার রিসেন্ট একটা ক্লায়েন্ট এসেছিল, তার দুটো জমি আছে, দুটো জমি এরকম চৌকো হয় কিন্তু ওনারটা হচ্ছে এরকম এরকম এরকম, কর্নারটা নেই। ভেরি প্রবলেমেটিক বাস্তুর জন্য, ভেরি প্রবলেমেটিক। বেঁকা জমি, উঁচু নিচু জমি, কাটা জমি, ভেরি প্রবলেমেটিক। মানে বাস্তুতে সবসময় পরিষ্কার আপনার স্ট্রেট, আয়তক্ষেত্র হোক, গোল হোক, চৌকো হোক, আমি বলছি মেজারমেন্ট যেন পরিষ্কার হয়। ওই এরকম এরকম হয়ে গেছে, এরকম বাড়ি এরকম পুরো বেঁকে এদিকে কর্নারও চলে গেছে, এটা হলে মানে তাহলে কি বলতে এই ধরনের জমি কেন, এই ধরনের ফ্ল্যাট হলেও কেনা উচিত না? না না, মানে অনেকেরই কিন্তু ঘরও দেখা গেছে এরকম ক্যাটচা। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট বাস্তুতে আরেকটা সমস্যা হয় ফ্ল্যাটের ক্ষেত্রে, এটা সব থেকে বেশি দেখা যায়। ধরুন আমি ঢুকে একটা বসার জায়গার পাশে এইখানটায় ধরুন একটা টেবিল আছে যেখানে ওনারা খান। এবার একটা কর্নার গলি চলে গেল, গলিটা দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে ওনার বেডরুম, একটা সরু লেনের মতো। ওই যে কাট অফ লেন তৈরি হয়েছে ওটাও বাস্তুতে ইম্প্যাক্ট ফেলে, ওটা খারাপ। হ্যাঁ, ওই কাট অফ লেন যেন বাড়ির ভেতর না হয়। ওই কাট অফ লেন যদি একটা গলির মতো গিয়ে আমার বাথরুম আছে বা বেডরুম আছে বা সামথিং যাই থাকুক, টপকে গিয়ে তারপর গলি দিয়ে আমাকে যেতে হয়, গলির এপারে হয়তো রান্নাঘর, এপারে বাথরুম, সোজা গিয়ে বেডরুম, এরকম থাকে। ওই গলি যদি কাট অফ গলি তৈরি হয় সেখানেও বাস্তুর সমস্যা ক্রিয়েট করে। এইবার আমি হয়তো আপনাকে দূর থেকে ওই গলিটা বলতে পারবো যে আমার বাড়ি থেকে বসে আপনার এই জায়গাটায় হয়তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার ইস্টে কি এরকম কিছু প্রবলেম আছে, আপনি বললেন না কিরকম প্রবলেম নেই, এরকম গলি আছে, গলি দিয়ে গিয়ে আমার বাড়ি মানে বেডরুমটা আছে। আমি বুঝে গেলাম আমাকে ওই জন্য প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, আপনি যদি ঠিক ডিরেকশনে বলতে পারেন। বাট মানে কি ধরনের প্রবলেম আসতে পারে এটার জন্য? অনেক রকম ফিনান্সিয়াল প্রবলেম আসে, রিলেশনশিপে প্রবলেম আসে, স্টেবিলিটিতে প্রবলেম, হয়তো সবই আছে কিন্তু স্টেবিলিটি নেই, স্টেবিলিটিতে প্রবলেম আসে, অনেক প্রবলেম আসে। এবার আমি বাড়িতে গিয়ে কেন ট্যারো কার্ডে জমিটা দেখি, কারণ জমিটা তো আমি বাড়ি তুলে দেখতে পারবো না, সেটা সম্ভব না। আপনার জমি আপনিই বলতে পারবেন উঁচু নিচু আছে কিনা, খানিকটা চোখে দেখা গেলে আমি বুঝতে পারবো, আদারওয়াইজ আপনিই বলতে পারবেন। আর জমি বেঁকা আছে কিনা, মাস্টার প্ল্যান আপনার কাছেই আছে বাড়ি, তো আপনিই বলতে পারবেন জমি বেঁকা আছে কিনা। তো এটা দেখি, ওটা বেরিয়েই আসে, আর ওটা ক্লিয়ার অ্যান্সার আসে যে হ্যাঁ আছে, তো মিনস আছে, এটা আপনি বললেও হবে না, আমি জানি ওটা আছে, আপনি মাস্টার প্ল্যান বার করে দিলেই দেখতে পাবেন যে ওটা বেঁকা আছে। তো এটাই দেখার, বাকিটা আমার ডিগ্রি মেপে দেখে আমি কাজ করে আসি। এবার এখন যেটা বিষয় যে ছোট ছোট ফ্ল্যাট কি করে চেঞ্জ করবে, কি করবে, তখন ব্যালেন্স করতে হয়, কিন্তু ব্যালেন্স ইজ দ্য সেকেন্ড অপশন। বাকিটা তো নিজে থেকে ফুল বাস্তু মেনে কাজটা ফার্স্ট অপশন, কিন্তু ব্যালেন্স ইজ দ্য সেকেন্ড অপশন। সেটা করলে আপনি হয়তো যা প্রবলেম আছেন ওভারকাম করবেন, কিন্তু আমি তাও বলবো যে এমন কোনো প্রবলেম ক্রিয়েট করবেন না, মানে দেখে কিনবেন যে এমন কোনো প্রবলেম না ক্রিয়েট হয় মানে ইস্টে বাথরুম, নর্থ ইস্টে বাথরুম, এই ধরনের প্রবলেম ক্রিয়েট না করাই বেটার। ইনফ্যাক্ট ইস্টে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রুমও থাকে না, মাস্টার বেডরুমও থাকার কথা না ইস্টে। তো এইগুলো প্রবলেম, এইগুলো একটু দেখে কিনলে আমাকে তাহলে ব্যালেন্স করাটা ব্যাপার না, কিন্তু ওটাই যে বললাম সেকেন্ডারি অপশন। কালার কতটা ভাইটাল বাড়ির বাস্তুর জন্য? অনেক বেশি ভাইটাল কালার।
কোন রুম কোন কালার হওয়া উচিত? কোন রুমের জন্য না, আমি তো 7টা রুম 7 রঙই করতে পারি না। ব্যাপারটা হচ্ছে আপনার যদি বাড়ি হয়, আপনি যদি ওনার হন, তাহলে আপনার ডেট অফ বার্থ এনার্জি অনুযায়ী আমি একটা কালার বলতে পারি। এবার যদি আপনার বিজনেস হয়, ধরুন আপনার বাড়ি একটা, বিজনেস একটা, বা আপনার বাড়ির ভেতরে একটা অফিস রুম আছে, আমি শুধু স্পেসিফিক্যালি তাহলে অফিস রুমে বিজনেসের কালার হিসাবে একটাই কালার ইউজ করবো, আর ফুল বাড়িটাতে একটা অন্য কালার ইউজ করবো। এটা ডেট অফ বার্থ। কিন্তু অনেকেই যখন ওয়ালপেপার ইউজ করে বা বাই কালার ওয়াল করে। হ্যাঁ, বাই কালার ওয়ালই করতে বলবো আপনাকে। ধরুন আপনার বিজনেসের জায়গা, তখন হয়তো আমি বলে দিলাম আপনি যেদিকে ক্যাশ রাখেন তার ওয়ালটা শুধু এই কালারটা করুন, বাকি ওয়ালটা এই কালার করুন। আপনি বাই কালার করে নিলেন বা ওয়ালপেপার লাগিয়ে নিলেন। আর পুরো বাড়ির ক্ষেত্রে আমি বলে এলাম যে এই কালারটা করতে পারেন আর এই দিকগুলো আপনি এই কালার করতে পারেন, সেরকম করলেন। জেনারেলি বাড়ির কালার লাইট প্যাস্টেল শেড কালার হলেই ভালো হয়। ওকে। বাড়ির কালার কখনোই উগ্র কালার ভালো নয়। নীল, গ্রে, ডার্ক কোনো বেগুনি কালার, এই ধরনের কোনো ডার্ক রেড, এই ধরনের কালার শেড ইউজ না করে লাইট প্যাস্টেল শেড কালার ইউজ করাই সব থেকে বেটার। ফাইন। আচ্ছা, একটা মিথ আছে যে বাড়িতে বা অফিসে নাকি অ্যাকোয়ারিয়াম রাখা যায় না, এটা সত্যি? না, অ্যাকোয়ারিয়াম রাখা যায়, ডিরেকশন অনুযায়ী রাখতে হয়। আচ্ছা, মানে ভুল ডিরেকশনে যদি পড়ে যায় তাহলে আবার নেগেটিভ ফল দেয়। হ্যাঁ, অ্যাকোয়ারিয়াম ডেফিনেটলি রাখা যায় বাড়িতে, এবং ঠিক ডিরেকশনে রাখলে ঠিক কাজও করবে অ্যাকোয়ারিয়াম। আচ্ছা, কোন দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত? দেখুন, ক্লিয়ারলি এখন বাস্তু সবাই কিছুটা জানে, এবং 13 সম্বন্ধেও অনেকে অনেক কিছু জানে, যারা পড়াশোনা করেনি তারাও কিছুটা জানে এই পডকাস্টের থ্রুতে, সমস্ত কিছু থ্রুতে। ক্লিয়ারলি নর্থ সাইড ইজ দ্য ওয়াটার সাইড, তাহলে আপনি অ্যাকোয়ারিয়াম ওয়াটার থাকে, আপনি নর্থ সাইডে করতে পারেন। ক্লিয়ারলি ওটাই আপনার জায়গা হবে। এবার তারপরে তো স্পেসিফিক জিনিস আলাদা হয়, সেটা আরো একদম রুটে ঢুকে বলতে হবে। হ্যাঁ, নর্থ সাইড ইজ দ্য ওয়াটার সাইড। বাড়ির মধ্যে কেউ যদি গাছ রাখতে চায়, তো সেটা কোন দিকে রাখা উচিত? গাছ শুধু রাখতে চাই আমি বলবো না, কি গাছ রাখতে হবে সেটা বেশি ইম্পর্টেন্ট, দিক ইম্পর্টেন্ট না। গাছ আপনাকে অক্সিজেন দেবে, সেটা যেদিকেই আপনি রাখুন। ওয়েস্টে রাখতে পারেন, জেট প্ল্যান্ট খুব ভালো কাজ দেয়। ব্যাম্বু ওয়েস্টে রাখতে পারেন, খুব ভালো কাজ দেয়। এগুলো কিন্তু সব পয়সার জন্য গাছ রাখা। জেড, ব্যাম্বু এগুলো আপনি রাখতে পারেন। পাম ট্রি ওয়েস্টে রাখতে পারেন, খুব ভালো কাজ দেয় পয়সার জন্য। বাড়ির কিচেন এন্ড টয়লেট কোন দিকে হওয়া উচিত? টয়লেট ডেফিনেটলি ওয়েস্টে হওয়া উচিত। কিচেন ডেফিনেটলি সাউথ ইস্ট বা সাউথে হওয়া উচিত। যার সাউথ ইস্ট বা সাউথে নেই কিচেন, তো সেইটাকে কিভাবে সে কমাবে সেই এফেক্টটা, আমি নেগেটিভ বলছি এফেক্টটাকে? ধরুন আপনার কিচেনটা ইস্টে, তো এই কিচেন হতে পারে না, সম্ভব না। এবার যার কিচেনটা ধরুন সাউথ ইস্ট বা সাউথে নেই, কোনো একটা অন্য দিকে আছে, সেই দিকটা থেকে আমি চেষ্টা করি উনুনটা অ্যাটলিস্ট যদি মানে ঘুরিয়ে সাউথে নিয়ে যাওয়া যায়। আপনি সাউথের দিকে মুখ করে রান্নাটা যদি করতে পারেন, পুরো কিচেন সেটআপ যেদিকেই থাক, ওই কিচেন সেটআপের যদি সাউথের দিকে মুখ করে রান্না করতে পারেন, তাহলে সেই জিনিসটা এটা প্লেসমেন্ট হতে পারে। কিন্তু কিচেনের সাইড ওটা, ফায়ার সাইড ওটা, তো ফায়ার সাইডেই আপনার কিচেন হওয়া উচিত। ফাইন, অনেক কিছু জানলাম, বাট বিদায় নেওয়ার আগে আমার অডিয়েন্সের জন্য আপনি যদি কোনো টিপস দেন। অডিয়েন্সের জন্য টিপস এটাই, 2026 সাল নিয়ে বলে নিই একটুখানি সবার জন্য। 2026 সাল সবে পড়েছে। 2026 সাল সূর্যের বছর। প্রত্যেকটা মানুষের জীবনে নতুন কিছু ঘটবে, ভালো কিছু ঘটবে, কিছু নতুন স্টার্ট হবে। যে কোনো জিনিস স্টার্ট, কিছু জিনিস মানে নিজের লাইফে ডিসকভার করার ইয়ার হচ্ছে এটা। সবাই ভালো থাকবে, সবার ভালো হবে। কোনো মানুষ এরকম থাকবে না যার 2026 সাল কিছুই খারাপ, মানে কিছুই হলো না, হতে বাধ্য। 2026 সাল সূর্যের বছর। সূর্যদেব সবাইকে একই সঙ্গে তাপ দেয়, সবাইকে একই সঙ্গে আলো দেয়, তার কোনো বিভাজন নেই। তো সে সবাইকে একই সঙ্গে কিছু না কিছু ভালো দিয়ে যাবে। 2026 সালে প্রত্যেকদিন চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে ওঠা, সূর্যদেবকে প্রণাম করার, সূর্যের নাম জপ করার অ্যাটলিস্ট 11 বার দিনে সকালবেলা উঠে। মানে কি মন্ত্রটা যদি আপনি চ্যান্টিংটা ওম একটু বলেন? সূর্যায় নমঃ বলুন না, তাতেই হবে। সেটা আপনি বলুন, সূর্যদেবের দিকে ইস্টে মুখ করে প্রণাম করে সেটা বলুন। সেইটা যদি করতে পারেন, 2026 সাল দুর্দান্ত সবার ফাটাফাটি কাটবে। বাহ, ভীষণ ভালো লাগলো, আপনার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। ভবিষ্যতেও সময় থাকলে আমরা আবারও বসবো পডকাস্টে। আর আপনাদের বলছি, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন ম্যাডাম, আপনিও। নমস্কার। নমস্কার।